নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি চাবি এবং খিল, লেখক হেমেন্দ্র কুমার রায়। একটি রহস্য গল্প। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, চাবি এবং খিল, লেখক হেমেন্দ্র কুমার রায়। মধু ঘরে ঢুকে বললে, বাবু, একটি ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। জয়ন্ত বলল, কে তিনি? নাম বললেন রাখহরি বাবু। রাখহরি বাবু? এমন সেকেলে নামধারী আধুনিক কোনো ভদ্রলোককে আমি চিনি বলে তো মনে হচ্ছে না। মধু বললে, তিনি বললেন গেল বছরে দেওঘরে গিয়ে আপনাদের সঙ্গে নাকি তার আলাপ হয়েছিল। মানিক বললে, ওহো, হয়েছে হয়েছে। জয়ন্ত, তোমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল দেখছি। দেওঘরের রাখহরি বাবুকে এর মধ্যেই তুমি ভুলে গেলে? জয়ন্ত বলল, ভায়া, বিংশ শতাব্দীতে এমন পৌরাণিক নাম স্মরণ করে রাখা অত্যন্ত কঠিন ব্যাপার। তা যা হোক, এতক্ষণে আমার মনে পড়েছে, আমাদের তোয়াজ করবার জন্য রাখহরি বাবু কি চেষ্টাই না করছিলেন। থাক মানিক, আর বলতে হবে না। হে শ্রী মধুসূদন, তুমি ঝটটি নিচে নেমে গিয়ে রাখহরি বাবুকে বলে এসো স্বাগত। মধুর প্রস্থান। ঘরের ভিতরে রাখহরি বাবুর প্রবেশ অনতিবিলম্বে। রাখহরি নামটির জন্ম মান্ধাতার আমলে বটে, কিন্তু রাখহরি নামধারী এই ব্যক্তিটি যে পৃথিবীর আলো দেখেছেন অতি আধুনিক যুগেই, তার প্রতি দৃষ্টিপাত করলেই সে কথা আর বুঝতে বাকি থাকে না। বয়স 25 কি 26, একহারা শৌখিন চেহারা, গৌরবর্ণ, চোখে চওড়া ফ্রেমের চশমা, ঠোঁটের উপরে চার্লি চ্যাপলিন গোফ, গায়ে গিলে করা চুড়িদার পাঞ্জাবি, পরনে ফিনফিনে তাঁতের কাপড়, পায়ে সেলিম শু, হাতে রূপো বাঁধানো একগাছা সরু ছড়ি, তার উপরে মুক্তোর বোতাম, সোনার রিস্ট ওয়াচ ও এসেন্সের ভুরভুরে গন্ধ প্রভৃতি আদিক্ষেতার কথা আর নাইবা বললুম। নমস্কার। নমস্কার ও সাদর সম্ভাষণ আদান প্রদান হওয়ার পর একখানা চেয়ারের দিকে অঙ্গুলি নির্দেশ করে মানিক বললে, বসুন রাখহরি বাবু, কিন্তু আপনাকে দেখলেই আমার কি মনে হয় জানেন? কি মনে হয়? পিতার অবাধ্য ছেলে বলে মনে হয়। কেন? পিতৃদেব আপনাকে অত্যন্ত সেকেলে নামে পরিচিত করতে চেয়েছিলেন, কিন্তু আপনি নিজের চেহারাখানিকে দস্তুর মতো আপ টু ডেট করে তুলে একেবারে হাল ফ্যাশনের বাবু বলে পরিচিত হতে চান। এটা কি আপনার পিতার ইচ্ছা বিরুদ্ধ কাজ নয়? রাখহরি বাবু মৃদু হেসে বললেন, মোটেই নয়। পিতার অবাধ্য পুত্র হচ্ছে একালের সেই সব ছেলে যারা পিতৃদত্ত নাম ত্যাগ করে গ্রহণ করে হাল ফ্যাশনের নতুন রংচঙে নাম। আমি তো তা করিনি। স্বর্গীয় পিতৃদেব আমাকে যে নাম দিয়েছিলেন আমি তা মাথায় করে রেখেছি। নিজের সাজসজ্জাকে আমি আপ টু ডেট করে রাখবো না? আমার বাবা তো এমন কোনো ইচ্ছা প্রকাশ করে যাননি। কিন্তু যাক সে কথা, আমি এখানে ছুটে এসেছি রীতিমতো দায়ে ঠেকেই। জয়ন্ত শুধল, ব্যাপার কি রাখহরি বাবু? আসলে আমার ভগ্নীর অত্যন্ত বিপদ। জয়ন্ত একটু বিস্মিত হয়ে বললে, আপনার ভগ্নীর বিপদের জন্য আপনি আমাদের কাছে ছুটে এসেছেন? আগে হ্যাঁ, আপনি ছাড়া আর কেউ তাকে এ বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। ব্যাপারটা একটু খুলে বলুন তো, আপনার কথার অর্থ কিছুই বুঝতে পারছি না। আপনার ভগ্নীর কি হয়েছে? আচ্ছা শুনুন তবে বলি। রাখহরি বললে, স্বামীর বিপদকে প্রত্যেক স্ত্রী নিজের বিপদ বলেই মনে করে। পুলিশ আমার ভগ্নীপতিকে গ্রেপ্তার করেছে। কেন? চুরির অপরাধে। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, আপনার ভগ্নীপতি যদি চুরি করে ধরা পড়ে থাকেন, তাহলে আমি হাজার চেষ্টা করলেও তাকে পুলিশের হাত থেকে তো ছাড়িয়ে আনতে পারবো না। জয়ন্তবাবু, আমার ভগ্নীপতি যদি চোর হতেন আমি তাহলে আপনার কাছে ধর্ণা দিতে আসতুম না।
সুব্রত আর যাই হোক চোর নয়। আপনার ভগ্নিপতির নাম সুব্রত? আগে হ্যাঁ, সুব্রত সেন। সব কথা ভালো করে খুলে বলুন তো দেখি। আসলে আমরা হলাম এক ভাই ও এক বোন। বোনের নাম রাধারানী, সে আমার চেয়ে 2 বছরের ছোট। বাবা খুব ভালো ঘরেই তার বিয়ে দিয়ে গিয়েছিলেন। সুব্রত ছিল দেখতে শুনতে রীতিমতো সুপাত্র। তার পৈতৃক সম্পত্তির আয় ছিল মাসিক 3-4 হাজার টাকা। কিন্তু জয়ন্তবাবু, সর্বনেশে ঘোড়া রোগে তার সর্বস্ব উড়ে গিয়েছে। ঘোড়া রোগ? হ্যাঁ, ঘোড়া দৌড়। সর্বশান্ত হয়ে তার রোগ আরও বেড়ে যায়। সে টাকা ধার করে রেস খেলতে থাকে, আর কতগুলো হতচ্ছাড়া জুয়ারির সঙ্গে মিশে মিশে মদ্য পর্যন্ত ধরে। যত বাজি হারে তত মদ খায়। জুয়া আর নেশা, এই হয়েছে তার ধ্যান জ্ঞান প্রাণ। জয়ন্ত বললে, রাখহরি বাবু, আপনার ভগ্নিপতির যে ছবি আঁকলেন তা তো মোটেই উজ্জ্বল বলে মনে হচ্ছে না। ইদানিং মাতাল হয়ে অনেক রাত্রে বাড়ি ফিরে রাধারানীকে সে যা তা বলে গালিগালাজ দিতে শুরু করেছিল। তার অপরাধ, স্বামীকে সে মদ খাওয়া আর জুয়া খেলতে মানা করত। শেষটায় আর সইতে না পেরে রাধারানী আমার কাছে পালিয়ে এসেছে। যদিও এখনো স্বামীকে সে প্রাণের মতো ভালোবাসে, দেবতার মতো ভক্তি করে। তারপর এই চুরির ব্যাপারটা কি? দেনার দায়ে সুব্রতর পৈতৃক বাড়ি বিকিয়ে গিয়েছে। সে এখন ভাড়াটে বাড়িতে থাকে। এক অংশে সে থাকে, আরেক অংশে থাকে তার বাড়িওয়ালা জগন্নাথ। শুনেছি 5 দিন আগে জগন্নাথের 50,000 টাকা চুরি গিয়েছে, আর পুলিশ চোর বলে গ্রেপ্তার করেছে সুব্রতকে। সুব্রতর বিরুদ্ধে কি কোনো প্রমাণ পাওয়া গিয়েছে? আমি তো তা এখনো ভালো করে জানতে পারিনি। তবে আমার আর রাধারানীর দৃঢ় বিশ্বাস, সুব্রত যতই নিচে নামুক ও কিছুতে চুরি করতে পারে না। রাখহরি বাবু, আপনাদের এ বিশ্বাস যুক্তিহীন, আদালতে গ্রাহ্য হবে না। পুলিশ বিনা প্রমাণে কারুকেই গ্রেপ্তার করতে পারে না। তা এ মামলাটার ভার কোন পুলিশ কর্মচারী পেয়েছেন? আপনাদের বন্ধু সুন্দরবাবু। জয়ন্ত অল্পক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সুন্দরবাবু রোজ সকালে আমাদের এখানে প্রভাতী চায়ের আসরে যোগ দেন। কাল তিনি যখন আসবেন তার কাছ থেকে মামলার কথা জেনে নেব। হয়তো কাল তিনি আসবেন না। মানিক বলল, অসম্ভব, আপনি সুন্দরবাবুকে জানেন না। তার নিজের ফরমাস মতো কাল এখানে চিকেন পাই নামে একটি বিলিতি খাবার তৈরি হবে। সেটিকে উদারস্থ করবার জন্য সুন্দরবাবু নিশ্চয়ই যাবতীয় আকর্ষণ ত্যাগ করে এখানে ছুটে না এসে থাকতে পারবেন না। রাখহরি কাতর কণ্ঠে বলল, না জয়ন্তবাবু, আমার বিনীত অনুরোধ, আপনি আজকেই সুন্দরবাবুর কাছে গিয়ে সব কথা শুনে আসুন। আপনি রাধারানীর অবস্থা জানেন না। আজ কদিন থেকে তার চোখে নিদ্রা নেই। দিন রাত সে খালি কাঁদছে আর কাঁদছে। কাল থেকে আহার পর্যন্ত ছেড়ে দিয়েছে। বলে সুব্রত খালাস না পেলে অনাহারে প্রাণত্যাগ করবে। তাকে বাঁচানোর জন্যই আমি আজ নাচার হয়ে আপনার কাছে ছুটে এসেছি। জয়ন্ত গম্ভীরভাবে বললে, রাখহরি বাবু, আমি জাদুকর নই, আমার উপরে এতটা নির্ভর করবেন না। সুব্রত যদি সত্যি সত্যিই চুরি করে থাকে, আমি কিন্তু কিছুতেই তাকে বাঁচাতে পারবো না। তবু আপনি একবার চেষ্টা করে দেখুন। আজই দয়া করে থানায় গিয়ে একবার সুন্দরবাবুর সঙ্গে দেখা করুন। বেশ, তাই করব। গদিয়ান হয়ে টেবিলের সামনে বসেছিলেন সুন্দরবাবু। সেখানে উপস্থিত ছিলেন তার এক সহকারী এবং আরেকজন অপরিচিত ভদ্রলোক। জয়ন্ত ও মানিককে ঘরের ভিতরে প্রবেশ করতে দেখে সুন্দরবাবু বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, একেবারে মানিক জোর। ব্যাপার কি জয়ন্ত? অসময়ে কেন হে প্রকাশ? জয়ন্ত বললে, সুব্রতর মামলাটার তদবির করার ভার পড়েছে আমার উপরে। ও তা বটে বটে। তা তোমার উপরে এ ভার কে দিলে ভায়া? সুব্রতর স্ত্রী রাধারানী দেবী বুঝি? আপনার এমন সন্দেহের কারণ? কারণ কারণ রাধারানী দেবীর দ্বারা আমি যে নিজেই আক্রান্ত হয়েছি। আক্রান্ত? তাছাড়া আর কি বলি বলো, বড়ই মুশকিলে পড়েছিলুম হে। পরশুদিন রাধারানী দেবী হঠাৎ আমার কাছে এসে ধর্ণা দিয়েছিলেন।
উস্কো খুস্কো রুক্ষ চুল, ফোলা ফোলা চোখের পাতা, উদ্ভ্রান্ত চাহনি, ময়লা কাপড়, একেবারে বিষাদ প্রতিমা। ক্রমাগত কাঁদেন, থেকে থেকে আমার পা দুটো জড়িয়ে ধরতে আসেন আর করুণ স্বরে বলতে থাকেন, আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন, তিনি নির্দোষ। জানোই তো ভাই, পুলিশের লোক হয়েও আমার একটা দুর্বলতা আছে। স্ত্রী লোকের অশ্রুবর্ষণ আমি সহ্য করতে পারি না। তার উপরে মহিলাটির স্বামী ভক্তি দেখে আমার মনটা আরও ভিজে গেল। অমন দুরাচার স্বামীর, অমন পতিব্রতা স্ত্রী। কি করে যে রাধারানী দেবীর কাছ থেকে ছাড়ান পেয়েছে তা আর বলবার নয়। যাবার সময় আবার ভয় দেখিয়ে গিয়েছেন তিনি। 3 দিনের মধ্যে যদি সুব্রত ছাড়া না পায় তাহলে তিনি আমার বাড়ির দরজায় হত্যে দিয়ে পড়ে থাকবেন। আমি কি করব বলো জয়ন্ত? আমি তো পুলিশ কর্মচারী, আইনের বাঁধনে আমার হাত পা বাঁধা। সুব্রতকে মুক্তি দেবার ক্ষমতা তো আমার নেই। জয়ন্ত শুধলে, সুব্রতকে কি সন্দেহক্রমে গ্রেপ্তার করা হয়েছে, না তার বিরুদ্ধে কোনো বিশেষ প্রমাণ আছে? প্রমাণ আছে বই কি, যথেষ্ট প্রমাণ আছে। মামলাটার বিবরণ গোড়া থেকে শুনতে পেলে কিন্তু মহা খুশি হব। সামনের অপরিচিত ভদ্রলোকটির দিকে অঙ্গুলি নির্দেশ করে সুন্দরবাবু বললেন, গোড়ার কথা শোনো ওর মুখ থেকে, কারণ ওর বাড়িটিই হচ্ছে ঘটনাস্থল, আর ওনার নাম হচ্ছে জগন্নাথ পাল। জয়ন্ত ফিরে জগন্নাথের দিকে তাকিয়ে দেখলে হৃষ্টপুষ্ট বেটে খাটো কালো কালো মানুষটি, গলায় তুলসীর মালা। দেখলেই মনে হয় কোনো গদির মালিক। জয়ন্ত শুধলে, আপনি জগন্নাথ বাবু, সুব্রতর বাড়ি বলা? আগে আগে হ্যাঁ। মশাইয়ের কি করা হয়? আগে দরমাহাটাই আমার চিনির কারখানা আছে। আচ্ছা, এইবার অনুগ্রহ করে সব কথা খুলে বলুন দেখি, ছোট আর বড় সব কথা। সামান্য বা অকিঞ্চিতকর ভেবে কোনো কথা বলতে ভুলে যাবেন না কিন্তু। জগন্নাথ বলতে লাগলেন, আমার বসতবাড়ি হচ্ছে দর্জিপাড়ায়। সংসারে আমরা 6 জন লোক। আমি, আমার স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে আর আমার 1 ভাতসপুত্র। আমার চিনির কারবার থেকে মন্দ আয় হয় না, সুতরাং নিজেকে আমি সম্পন্ন গৃহস্থ বলেই বর্ণনা করতে পারি। শ্রীনাথ বলে আমার এক ছোট ভাই ছিল। পাটের দালালিতে সে বেশ 2 পয়সা রোজগার করত। স্ত্রী পুত্র নিয়ে বাসা বেঁধেছিল আহিরিটোলায়, কিন্তু অদৃষ্টের বিড়ম্বনায় বছর 4 আগে তার স্ত্রী মারা পড়ে। মাস কয়েক আগে হঠাৎ কলেরা রোগে তারও মৃত্যু হয়। তখন শ্রীনাথ আমাকেই তার সম্পত্তির ওছি করে যায়। আমার বসতবাড়ির 2টি অংশ। আমার সংসার ছোট, তাই বাকি বাড়ি অংশটা ভাড়া দিয়েছি। আজ 8 মাস আগে সেই অংশটা ভাড়া নিয়েছেন সুব্রতবাবু। বাড়ির এই 2 অংশের মধ্যে আনাগোনা করবার উপায় নেই। দোতলার ছাদটা পাঁচিল দিয়ে 2 ভাগে ভাগ করা আছে। 2 অংশেই দোতলার ছাদের উপরে আছে একখানা করে 3 তলার ঘর। কিছুদিন যাবৎ সুব্রতবাবুর সঙ্গে নানা কারণে আমার আর বনিবনা নেই। আমি তাকে বিশিষ্ট ভদ্রলোক ভেবেই বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু বেশি দিন যেতে না যেতেই বুঝতে পারলুম তিনি হচ্ছেন 1 নম্বরের জুয়ারি আর বেহেড মাতাল। তার বাড়িতে যেসব লোক আসা যাওয়া করে তাদের চেহারা ভদ্রলোকের মতো হলেও ব্যবহার ভদ্রলোকের মতো নয়। কোনো কোনো রাতে মাতলামি আর হুল্লোড়ের চোটে পাড়ার লোকও ঘুমোতে পারে না। তার উপরে সুব্রতবাবুর কাছ থেকে আজ 3 মাসের বাড়ি ভাড়ার টাকা আমি পাইনি। কাজেই তাকে আমি বাড়ি ছাড়বার জন্য নোটিশ দিতে বাধ্য হয়েছিলুম। সেই জন্য খেপে গিয়ে একদিন তিনি মদের মুখে ছাদে উঠে যা তা অকথা কুকথা বলতেও কসুর করেননি। আমি তো দূরের কথা, সুব্রতবাবুর গালাগালি আর সইতে না পেরে তার স্ত্রী পর্যন্ত বাপের বাড়িতে পালিয়ে গিয়েছেন। এইবার আসল ঘটনার কথা শুনুন। আমার ভাই শ্রীনাথ তার জীবন বীমা করে গিয়েছিল। তার ফলে তার মৃত্যুর পরে শ্রীনাথের বীমাপত্রে পাওনা হয় 50,000 টাকা। আমি শ্রীনাথের সম্পত্তির ওছি। তার নাবালক পুত্রের হয়ে অনেক কাঠ খড় পুড়িয়ে সেই 50,000 টাকা আমি উদ্ধার করি। এ 6 দিন, অর্থাৎ ঘটনার আগের দিনের কথা। সমস্ত টাকা আমি বাড়িতে এনে আমার 3 তলার শয়ন গৃহে লোহার আলমারির ভিতরে তুলে রাখি। জয়ন্তবাবু, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি অত্যন্ত বিস্মিত হয়েছেন। ভাবছেন এই ডামাডোলের দিনে এত টাকা কেউ ব্যাংকে জমা না দিয়ে বাড়িতে এনে রাখে। বিস্মিত হওয়ার মতোই বটে।
কিন্তু টাকাটা যখন হাতে পাই তখন সেদিন ব্যাংকে জমা দেবার সময় উতরে গিয়েছিল। পরদিনও জমা দেওয়া হয়নি, কারণ আমার এক বাল্য বন্ধু আছেন কুমুদকান্ত চৌধুরী, তিনি মনসাপুরের দারোগা। পরদিনেই অর্থাৎ গেল 24 তারিখ ছিল তার মেয়ের বিয়ে। আমি আমন্ত্রিত হয়ে সকালের ট্রেনেই সপরিবারে মনসাপুরে চলে যেতে বাধ্য হই। এজন্য আমার মনে ছিল না কোনোই দুশ্চিন্তা, কারণ প্রথমত বাড়িতে রইল যে দুজন ভৃত্য ও একজন পাচক, তারা প্রত্যেকেই পুরাতন, পরীক্ষিত ও বিশ্বাসী লোক। তাদের জিম্মায় বাড়ি রেখে এর আগেও আমি 2-1 মাসের জন্য পশ্চিমে বেড়াতে গিয়েছি। দ্বিতীয়ত, আমার শোবার ঘরে যে অত টাকা আছে তখনও পর্যন্ত এ কথা আমি ছাড়া জনপ্রাণীটি জানত না। এখন বুঝতে পারছি আমার কাজটা হয়েছিল অত্যন্ত কাঁচা, কারণ পরদিনই মনসাপুর থেকে কলকাতায় ফিরে আবিষ্কার করলাম আমার আলমারির ভিতর থেকে অদৃশ্য হয়েছে সেই 50,000 টাকার নোট আর কিছু কিছু অলংকার। বেশিরভাগ গহনাই ছিল আমার স্ত্রী আর মেয়ের গায়ে, তাই রক্ষে, নইলে সেগুলোকেও আর দেখতে পেতুম নি। আলমারিটা ভাঙা হয়নি, চাবি দিয়েই খুলে ফেলা হয়েছে। চোর যে বাড়ির বাইরে থেকে এসেছে সে প্রমাণও পাওয়া গেল। আমার বাড়ির ভিতর থেকে শোবার ঘরে ঢুকবার দরজাটা ছিল তালাবন্ধ, কিন্তু খোলা ছিল দ্বিতলের ছাদে যাবার একটি মাত্র দরজা। তার ঘরের মেঝেই কুড়িয়ে পেলুম তার খিলটা। দরজার উপরে বাইরে থেকে ধাক্কাধাক্কির ফলেই যে সেটা খসে পড়েছে একথা বুঝতেও বাকি রইল না। এখন প্রশ্ন উঠতে পারে, সজোরে ধাক্কাধাক্কির ফলে দরজার খিল খসে পড়ল, তবু বাড়ির লোকজন শুনতে পেল না কেন? এর সহজ উত্তর হচ্ছে, চোর নিশ্চয়ই এসেছিল ঘটনার দিন রাত্রে, এবং সেটা ছিল বিষম দুর্যোগের রাত্রি। ঝড়, বাজ আর বৃষ্টির শব্দে ডুবে গিয়েছিল পৃথিবীর অন্যান্য সব শব্দ। আমার আর কিছুই বক্তব্য নেই। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ থেকে শুধল, সুন্দরবাবু, এই চুরির মামলায় আপনারা সুব্রতকে আসামি বলে সন্দেহ করছেন কেন? সুন্দরবাবু বললেন, সন্দেহ কি হে, তার বিরুদ্ধে অকাট্য সব প্রমাণ পেয়েছি। কিরকম শুনি? জগন্নাথবাবুর 3 তলার শোবার ঘরে যদি বাইরে থেকে চোর আসে, তবে তাকে সুব্রত যে অংশে থাকে সেই দিক দিয়েই আসতে হবে। 2 অংশের মাঝখানে আছে কেবল একটা 6 ফুট উঁচু পাঁচিল। যে কোনো বালক সেটা ডিঙিয়ে এ ছাদে ও ছাদে আনাগোনা করতে পারে। কাজেই তদন্ত করবার জন্য আমি প্রথমেই গেলাম সুব্রতর বাসায়, কিন্তু গিয়ে দেখলুম অবস্থা তার অত্যন্ত শোচনীয়। তাকে কোনো কথা জিজ্ঞাসা করব কি? মদ খেয়ে সে একেবারে বেহুশ হয়ে পড়ে আছে। আমার জিজ্ঞাসার উত্তরে পাগলের মতো বলতে লাগলো যত সব অসংলগ্ন কথা। বাড়িতে আর কারোর সাড়া পেলুম না। পাড়ার লোকের মুখে শুনলুম একটা চাকর ছিল, মাইনে না পেয়ে সেও চম্পট দিয়েছে। আরও শুনলুম ঘটনার দিন রেসে গিয়ে সুব্রত হেরে ভূত হয়ে বাসায় ফিরে এসেছে, আর সেই দুঃখে কাল থেকে ক্রমাগত মদ খেয়ে খেয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়েছে। তারপরে তার বাড়ি খানা তল্লাশ করে কি পাওয়া গেল জানো? এই চাবিটা। তিনি অঙ্গুলি নির্দেশ করে টেবিলের উপরে একটা বড় চাবির দিকে জয়ন্তর দৃষ্টি আকর্ষণ করলেন। জয়ন্ত চাবিটা তুলে নিয়ে পরীক্ষা করতে করতে বলল, এটা কিসের চাবি? জগন্নাথবাবুর লোহার আলমারির। কিন্তু এ চাবি সুব্রতর বাড়িতে গেল কেমন করে? জগন্নাথবাবু, আপনার আলমারির কোনো চাবি কি খোয়া গিয়েছে? জগন্নাথ বললেন, আজ্ঞা না, আমার আলমারির চাবি আমার পকেটেই আছে। দেখি সেটা। জয়ন্ত 2টো চাবি টেবিলের উপর পাশাপাশি রেখে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে তারপরে বললে, তাহলে বলতে হয় এর মধ্যে একটা চাবি আসল আর একটা নকল। সুন্দরবাবু বললেন, তাছাড়া আর কি? সুব্রতবাবু অন্যদিন কোনো ফাঁকে জগন্নাথবাবুর 3 তলার ঘরের দরজা খোলা পেয়ে আলমারির কলের ছাঁচ তুলে নিয়ে গিয়েছিল। চাবিটা সুব্রতর বাড়ির কোথায় পাওয়া যায়? 3 তলার ঘরের মেঝেতে। সেটাও কি শোবার ঘর? না, বোধহয় সেটা বাড়তি ঘর, কোনো আসবাব নেই। মেঝে ভিজে স্যাঁতস্যাঁতে, নিশ্চয়ই দরজা জানালা খোলা থাকে, কারণ ঘটনার রাত্রে বৃষ্টির জল এসে ঘরের ভিতরে ঢুকেছিল। সব বুঝলুম। আপনার টেবিলের উপরে একটা খিল পড়ে আছে দেখছি।
ওটাও কি ঘটনাস্থল থেকে এসেছে? হ্যাঁ জয়ন্ত, ওই খিল ভেঙেই জগন্নাথবাবুর ঘরের ভিতরে ঢোকা হয়েছিল। খিলটা তুলে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে জয়ন্ত বলল, দেখছি খিলটা ভাঙেনি, স্ক্রুপের প্যাচ খুলে সরাসরি উপড়ে এসেছে। তাহলে ওই চাবি আর এই খিলই হচ্ছে এ মামলার প্রধান প্রমাণ। হ্যাঁ, ওই খিল প্রমাণিত করছে চোর এসেছে বাইরে থেকে, আর ওই চাবি প্রমাণিত করেছে সুব্রতই হচ্ছে চোর। তার উপরে সুব্রতর নষ্ট স্বভাব আর দারুণ অর্থাভাবও তার বিরুদ্ধে যাবে, কেননা মানুষকেও অপরাধী করে ওই দুটো কারণই। সেই জন্যই আমি তাকে গ্রেপ্তার করেছি। সুব্রতর মদের নেশা তো কেটে গিয়েছে, এখন সে কি বলে? 24 তারিখের সন্ধে থেকে পরদিন দুপুর পর্যন্ত কোথা দিয়ে যে কেমন করে কেটে গিয়েছে, মদে চুর হয়ে কিছুই সে জানতে পারেনি। বলে ওই চাবি সে কখনো চোখেই রাখেনি। অর্থাভাবে সে আত্মহত্যা করতে পারে, কিন্তু চুরি তার পক্ষে করা সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। জয়ন্ত বলল, জগন্নাথবাবু, লোহার আলমারিটা আপনি কতদিন আগে কিনেছিলেন? তা প্রায় 10 বৎসর হবে। জয়ন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, সুন্দরবাবু, আজ সন্ধ্যার আগে সুব্রত আর জগন্নাথবাবুকে নিয়ে আমার বাড়িটাতে দয়া করে একবার যেতে পারবেন? সুন্দরবাবু বিস্মিত হয়ে বললেন, কেন হে? আমার কিছু আরও জিজ্ঞাসা আছে। হ্যাঁ, ভালো কথা। আপাতত এই খিল গাছা আমি নিয়ে চললুম, বৈকালে ফেরত পাবেন। চলো হে মানিক। বাইরে রাস্তায় এসে মানিক দেখল জয়ন্ত প্রশান্ত বদনে নিজের রূপর নস্যদানি বার করে 2 টিপ নস্য গ্রহণ করলে। মানিক বিস্মিত স্বরে বললে, জয়ন্ত, বেশি খুশি না হলে তো তুমি নস্যি নাও না। এরই মধ্যে মামলাটার কোনো সুরাহা করতে পেরেছ নাকি? এ প্রশ্নের জবাব না দিয়ে জয়ন্ত বললে, এই খিলগাছা নিয়ে তুমি আমার বাড়িতে যাও, আমার অন্য জরুরি কাজ আছে, ফিরতে দেরি হতে পারে। বৈকাল উতরে গেল। বৈঠকখানায় বসে আছে জয়ন্ত ও মানিক। ঘড়ির দিকে তাকিয়ে জয়ন্ত বললে, কই হে মানিক, সুন্দরবাবুরা তো এখনো আত্মপ্রকাশ করলেন না? মানিক কান পেতে শুনে বললে, কিন্তু বাড়ির দরজায় কার যেন গাড়ি এসে থামল, বোধহয় সুন্দরবাবুরাই এলেন। কিন্তু ঘরের ভিতরে এসে দাঁড়ালো রাখহরি। রাখহরির পিছনে পিছনে একটি তরুণী মহিলা। তরুণী এবং রূপসী বটে, কিন্তু তার যাতনা বিকৃত মুখের দিকে তাকালে সে দেহের তারুণ্য ও লাবণ্য দৃষ্টিকে কিছুমাত্র আকর্ষণ করে না। পরনে ময়লা কাপড়, মাথার চুল তৈলাভাবে অচিক্কণ, চোখের চাহনি উদ্ভ্রান্তের মতো। জিজ্ঞাসু নেত্রে রাখহরির মুখের পানে তাকালো জয়ন্ত। রাখহরি বললে, আমার বোন রাধারানী আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ব্যস্ত সমস্তভাবে উঠে দাঁড়িয়ে একখানা চেয়ার এগিয়ে দিয়ে জয়ন্ত বলল, বসুন রাধারানী দেবী। রাধারানী বসে পড়ল বটে, তবে চেয়ারের উপর নয়, হাঁটু গেড়ে মেঝের উপরে। তারপর সামনের দিকে ঝুঁকে পড়ে 2 বাহু বাড়িয়ে জয়ন্তর পা জড়িয়ে ধরতে গেল। করেন কি বলতে বলতে জয়ন্ত তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে দাঁড়ালো। রাধারানী করুণ স্বরে বলল, রক্ষা করুন, আমার স্বামীকে রক্ষা করুন। ঠিক সেই সময়ে সদরের কাছে আরও একখানা গাড়ি এসে দাঁড়ানোর শব্দ হলো। জয়ন্ত তাড়াতাড়ি বললে, রাধারানী দেবী, নিশ্চয়ই সুন্দরবাবু আসছেন সদল বলে। শিগগিরই আপনি পাশের ঘরে গিয়ে দাঁড়ান। আপনার স্বামীকে আমি রক্ষা করতে পারবো কিনা জানি না, তবে অঙ্গীকার করছি তার সঙ্গে এখনই আপনার দেখা করিয়ে দিচ্ছি। যান, আর দেরি করবেন না। রাধারানী পাশের ঘরে প্রবেশ করল অত্যন্ত নাচারের মতো। সঙ্গে সঙ্গে সুন্দরবাবুর আবির্ভাব। তারপরে এলো জগন্নাথ ও আর এক বিষণ্ণ মূর্তি। বয়সে সে যুবক, উস্কো খুস্কো মাথার চুল, সুন্দর মুখশ্রী, কিন্তু কালিমায় পরিম্লান। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, এই আসামি। জয়ন্ত শুধলে, আপনারই নাম সুব্রতবাবু? ভীরু মুখ তুলে একবার জয়ন্তর দিকে তাকিয়ে আবার মুখ নামিয়ে সুব্রত অতি মৃদুস্বরে বললে, আগে হ্যাঁ। ভদ্রলোকের ছেলে শেষটা চোরের দায়ে ধরা পড়লেন? নত নেত্রেই সুব্রত বলল, ভগবান জানেন আমি চোর নই।
আপনার কথা যদি সত্যি হয় তবে বিচারে নিশ্চয়ই আপনি খালাস পাবেন, কিন্তু খালাস পাবার পরেও তো আপনি আবার রেস খেলবেন, মদ খাবেন, কুসঙ্গে মিশবেন, সাধ্যে স্ত্রীর সঙ্গে অমানুষের মতো ব্যবহার করবেন। ভগ্ন কণ্ঠে সুব্রত বলে উঠল, আবার? কখনো নয়, কখনো নয়। জয়ন্ত বলল, যাক, শুনে খুশি হলাম। আপাতত একবার পাশের ওই ঘরে যান দেখি, ওখানে আপনার রাধারানী দেবী আপনার জন্যই অপেক্ষা করছেন। সুব্রত চমকে উঠে বলল, রাধারানী দেবী? হ্যাঁ, আপনার স্ত্রী। সুব্রত পাশের ঘরের ভিতরে গেল দ্রুত পদে। সুন্দরবাবুও হন হন করে সুব্রতর পিছনে পিছনে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু বাধা দিয়ে বললে, মা ভই, আপনার আসামি চম্পট দিতে পারবে না। পাশের ঘরে ওই একটি মাত্র দরজা, কারুকে বেরোতে হলে এই ঘরের ভিতর দিয়েই বাইরে যেতে হবে। আসুন সুন্দরবাবু, এইবারে আমাদের কাজের কথা হোক। সুন্দরবাবু বিরক্ত স্বরে বললেন, কাজের কথা? কি কাজের কথা? বিরোহী আর বিরোহিনীর মিলন দেখবার জন্য আমরা এখানে আসিনি। মানিক বললে, হ্যাঁ সুন্দরবাবু, জয়ন্ত সে কথা জানে বলেই আপনাকে পাশের ঘরে যেতে দিলে না। সুন্দরবাবু ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তুমি থামো মানিক, বাজে ফ্যাচ ফ্যাচ করো না। জয়ন্ত, আসামিকে আজই আমি চালান করে দিতে চাই, তার আগে তোমার যদি কোনো বক্তব্য থাকে তো বলো। জয়ন্ত বললে, জগন্নাথবাবু, আমার প্রথম বক্তব্য হচ্ছে আপনার শোবার ঘরে দুটো দরজা, একটা ছাদের দিকে আর একটা ভিতর বাড়ির দালানের দিকে। চুরির পরদিন দেখা যায় ছাদের দরজাটা খোলা রয়েছে, কিন্তু ভিতর দিকের দরজাটা তো তালা বন্ধ ছিল। আগে হ্যাঁ, তালার চাবি ছিল কোথায়? আমার পকেটে। উত্তম, এখন শুনুন সুন্দরবাবু, জগন্নাথবাবুর লোহার আলমারির আসল আর নকল চাবি দুটো আমার ওই টেবিলের উপরে পাশাপাশি রেখে দিন। কথা মতো কাজ করলেন সুন্দরবাবু। জয়ন্ত শুধলেন, কি দেখছেন? সুন্দরবাবু নিরস কণ্ঠে বললেন, দেখবো আবার কি ছাই, দুটোই চাবি। চাবি দুটোর মাপজোক, গড়ন পিটন একই রকম। হ্যাঁ, অবিকল একই রকম। এটা কি সন্দেহজনক নয়? কেন কেন? ধরুন আপনি একদিনে একজন কারিগর ডাকলেন, তারপর প্রত্যেককে দিয়ে একই কলের জন্য দুটো চাবি গড়ালেন। সেই চাবি দুটো দিয়েই কল খোলা যাবে বটে, কিন্তু তাদের গড়ন পিটন কিছুতেই এক হবে না, আর আকারেও কোনোটা হবে ছোট, কোনোটা হবে একটু বড়। হ্যাঁ, এই কথা ঠিক, কিন্তু এই চাবি দুটো দেখলেই বোঝা যায় একই সময় একই মাপজোকের সঙ্গে মিলিয়ে একই কারিগরের হাতে দুটো চাবি গড়া হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা যেটাকে আসল চাবি বলছেন তার বয়স নাকি 10 বৎসর। চাবিটা যে পুরাতন তাতে কোনো সন্দেহই নেই, তবে নিয়মিত ব্যবহারের দরুন তার উপরে একটা পালিশ পড়েছে বটে। আর যেটাকে নতুন চাবি বলা হচ্ছে সেটাও দেখতে পুরাতন হলেও তার উপরে কিন্তু পালিশ টালিশ কিছুই নেই, বরং বহুদিন ব্যবহৃত হয়নি বলে তার উপরে মরচে ধরে গিয়েছে। সুন্দরবাবু সন্দিগ্ধ কণ্ঠে বললেন, তুমি কি বলতে চাও জয়ন্ত? আমি বলতে চাই যে সুব্রতবাবু এ পাড়ার বাসিন্দা, তিনি যদি আলমারির কলের ছাঁচ তুলে তার দ্বিতীয় একটি চাবি গড়তেন, তাহলে দেখলে তাকে মরচে ধরা পুরাতন বলে ভ্রম করবার উপায় থাকতো না, আর দেখতেও সেটা হতো না আকারে আর গড়ন পিটনে অবিকল প্রথম চাবিটার মতো। সুন্দরবাবু কিং কর্তব্য বিমূঢ়ের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন, কোনো প্রতিবাদ করতে পারলেন না। জয়ন্ত গাত্রোত্থান করে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বললে, এখানে আসুন সুন্দরবাবু, এইবার ঘরে একটা ব্যাপার প্রতিপাদন করতে হবে। জয়ন্তর পাশে গিয়ে দাঁড়ালেন সুন্দরবাবু। দরজার পাল্লা দুখানি ভেজিয়ে দিয়ে জয়ন্ত বললেন, দেখুন, জগন্নাথবাবুর ছাদের দরজার খিলটা আমি স্ক্রুপ দিয়ে আমার দরজায় লাগিয়েছি। সুন্দরবাবু বললেন, এ আবার কি বাবা? জয়ন্ত বললে, মানিক, তুমি ঘরের বাইরে যাও। আচ্ছা আচ্ছা, এইবার আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে নতুন খিলটা লাগিয়ে দিলুম। মানিক, তুমি বাইরে থেকে দরজাটা জোরে ধাক্কা মেরে দরজাটা খুলে ফেলার চেষ্টা করো।
মানিক সজোরে বারচারেক ধাক্কা মারবার পরেই সশব্দে খিলটা ভেঙে দরজার পাল্লা দুখানি খুলে গেল এবং খিলের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে মাটিতে গিয়ে পড়ল। জয়ন্ত বলল, যা ভেবেছি তাই। সাধারণত বাঙালি বাড়ির খিলগুলো হয় পলকা। অর্গলবন্ধ দরজা জোরে জোরে কেউ যদি বাইরে থেকে খুলতে গেলে ধাক্কা মারে দরজার মাঝ বরাবর ধরে, আর খিলটাও ভেঙে যায় তখনই মাঝখান থেকে। এখানেও ঠিক তাই হয়েছে। সুন্দরবাবু একেবারে স্তব্ধ। খিলানের যে অংশ তখনও দরজার সঙ্গে সংলগ্ন ছিল সেটা দুই হাতে তুলে ধরে জয়ন্ত বললে, কিন্তু কেউ যদি ঘরের ভিতরে দাঁড়িয়ে খিলের মাঝখান ধরে এমনি করে জোরে টান মারে তাহলে কি হয় দেখুন। তার এক টানেই খিলের অপর অংশটা স্ক্রুপে প্যাঁচ ছড়িয়ে উপড়ে এলো। সুন্দরবাবু মাথার টাক চুলকাতে চুলকাতে বললেন, তবে তো দেখছি চোর হচ্ছে বাড়ির লোকই। জয়ন্ত হাসতে হাসতে বলল, হ্যাঁ, আর সেই লোক হচ্ছেন জগন্নাথ বাবু নিজেই। জগন্নাথ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে মুখ খিচিয়ে বলল, বুদ্ধির গলায় দড়ি, নিজের টাকা আমি নিজেই চুরি করব। জয়ন্ত বললে, এ আপনার নিজের টাকা নয় জগন্নাথ বাবু, এ হচ্ছে পিতৃমাতৃহীন নাবালক ভাতসপুত্রের টাকা। সুব্রতবাবুর দুর্বলতার সুযোগ গ্রহণ করে সেই টাকা আপনি আত্মসাৎ করতে চেয়েছিলেন। আলমারি কেনবার সময়েই আপনি পেয়ে গিয়েছিলেন একই রকম দেখতে দুটো চাবি। একটা ছিল তোলা, আর একটা নিজে ব্যবহার করতেন। সেই তোলা চাবিটাই আপনি পাঁচিল টপকে গিয়ে বেচারা সুব্রতবাবুর ঘরে নিক্ষেপ করেছিলেন। আর আরও শুনুন, আজ সারাদিন ঘুরে ঘুরে আপনার সম্বন্ধে আমি আরও কিছু তথ্য সংগ্রহ করেছি। আপনার চিনির কারবার প্রায় অচল হয়ে পড়েছে। ঋণে আপনার মাথা বিকিয়ে যাবার মতো হয়েছে। লয়েডস ব্যাংকে আপনার নামে জমা আছে মাত্র 100টা টাকা। গেল 23 তারিখে বিমা কোম্পানির কাছ থেকে আপনি পেয়েছিলেন 50,000 টাকা। পরদিন সকালেই আপনি সপরিবারে মনসাপুরে যাত্রা করেন বটে, কিন্তু সরাসরি স্টেশনে গিয়ে হাজির হননি। আগে সেন্ট্রাল ইন্ডিয়া ব্যাংকে নিজের স্ত্রী অবলাবালা দেবীর নামে 50,000 টাকা জমা দিয়ে তবেই স্টেশনে যান। তারপর জয়ন্তর কথা ফুরাবার আগে দরজার দিকে অগ্রসর হতে হতে ক্রুদ্ধ কণ্ঠে বললে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পাগলের প্রলাপ শুনতে রাজি নই। এক লাফে তার সামনে পড়ে সুন্দরবাবু বললেন, মায়েরই নাকি? যাবে কোথায় চাঁদ? তোমার চক্রান্তের ভুলে সুব্রতকে আদালতে নিয়ে গিয়ে আমি আসামি বলে খাড়া করলে শেষটা হয়তো আমাকে গর্ধব নাম কিনতে হতো। আর কি তোমাকে ছেড়ে দিই? আচম্বিতে পাশের ঘর থেকে দুই মূর্তি বেরিয়ে জয়ন্তর পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। সুব্রত এবং রাধারানী। তার দুই পা ভিজে গেল তাদের আনন্দ অশ্রু জলে। তাদের হাত ধরে তুলে জয়ন্ত অভিভূত কণ্ঠে বললে, আপনাদের ওই অশ্রু জলই আমার শ্রেষ্ঠ পুরস্কার।